শীতের অন্ধকার রাত, চারিদিক কুয়াশাচ্ছন্ন। ঝন্টু ভ্যান চালক আজকে কোনো যাত্রী না পেয়ে স্টেশন চত্বরে গায়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। এমন সময় অন্ধকারের মধ্য থেকে আপাদমস্তক চাদর মুড়ি দেওয়া একটা লোক তার সামনে এসে দাঁড়ালো। ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, এই যে ভাই, আপনি কি যাবেন? ঝন্টু ভ্যানের ওপর থেকে লাফিয়ে উঠে বসল। এত রাত্রে যে তার কোনো যাত্রী আসবে সে কল্পনাও করতে পারেনি। তাই সে জড়ানো কণ্ঠে বলল, কোথায় যাবেন আপনি? নিশিঘর গ্রামে যেতাম। তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে? নিয়ে যাব না কেন বাবু? হ্যাঁ, কিন্তু বুঝতেই তো পারছেন, একে শীত, তার উপর এত রাত হয়ে গেছে, তাই জন্য ভাড়াটা একটু বেশি থাকবে আর কি। অসুবিধে নেই, তুমি আমাকে নিয়ে চলো। এরপর চাদর মুড়ি দেওয়া সেই যাত্রীটি ঝন্টুর ভ্যানে উঠে বসল। ঝন্টু ভ্যান চালাতে শুরু করল। বেশ কিছুটা চলবার পর ঝন্টু প্রশ্ন করল, হ্যাঁ, আপনার মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি লাগে, তাই না? হ্যাঁ, কেমন মাথা থেকে পা পর্যন্ত চাদর চাপা দিয়ে আছেন, হ্যাঁ তাই বলছি আর কি। আমার ব্যাপার তুমি বুঝবে না। আমি যে কেন সারা শরীর চাপা দিয়ে রাখি সেটা বুঝতে গেলে তোমাকে আমার জায়গায় আসতে হবে। আসলে এই রাতের বেলায় আমার ভ্যান চালিয়ে চালিয়ে অভ্যস্ত তো, তাই জন্য আমার ঠান্ডা বিশেষ করে না। আর বাবু, আপনাকে কোথায় নামাতে হবে? আর কিছুটা গিয়েই ভ্যানটা থামাবে। কিছুটা যাওয়ার পর ভ্যানটা একটা জায়গায় থামালো সেই যাত্রী। ঝন্টু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, এখানে থামলেন কেন বাবু? এখানে আপনার কি চাই? এটা তো একটা শ্মশান। এখানেই তো আমি বাস করি। যাত্রীর কথায় চমকে উঠে ঝন্টু পেছনে ফিরে তাকালো। তারপর যাত্রীর ভয়ানক রূপ দেখে ভয়ানক এক চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে পড়ল। ইয়া! রাতটা ভালোই নেমেছে। নিশিঘর ট্রেন স্টেশন চত্বর আগের মতোই শুনশান এবং খালি। রাতের শেষ ট্রেনটা এইমাত্র এসে পৌঁছালো। কিছুক্ষণ পর রমেশ সেই ট্রেন থেকে নামল। ট্রেনটা চলে যেতে শুনশান নিস্তব্ধ রাত দেখে রমেশ মনে মনে ভাবল, বাপরে বাপ, এই শীতের রাতে এখানে আসা কি ঠিক হলো আমার? রাত তো নেমে গেল, তার উপর আবার স্টেশন চত্বর দেখছি একদম ফাঁকা শুনশান। না না, আমার মনে হচ্ছে রাতটা এখানেই কাটাতে হবে। রমেশ স্টেশনের একমাত্র টিকিট ঘরের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল দরজা জানালা বন্ধ করে স্টেশন মাস্টার ঘরের ভেতরে বসে আছে। রমেশ ডাক দিল, এই যে মশাই, একবার শুনবেন, একটু দরকার ছিল। আমি আজকে আর দরজা খুলতে পারবো না। আপনি যেই হন না কেন এখান থেকে চলে যান। এই শীতের রাতে দরজা খোলা সম্ভব নয়। আপনি দয়া করে একবার বেরিয়ে আসুন, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি আমার কথা শুনবেন না? আপনাকে একটা কথা বললে শোনেন না কেন মশাই? বললাম তো এখান থেকে চলে যান। দেখুন, আপনি যদি এই মুহূর্তে বেরিয়ে না আসেন তাহলে কিন্তু আমি আপনার নামে ওপর মহলে কমপ্লেন করব। রমেশের দাবরানি খেয়ে স্টেশন মাস্টার চাদর গায়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। কি চান বলুন তো মশাই আপনি? আপনাকে একটা কথা বললাম, শুনতে পাননি নাকি? এখানে রাতের বেলায় দাঁড়িয়ে থাকা ভালো নয়। আপনি কোথায় যাবেন কোথায়? আমি নিশিঘর গ্রামে যাব। তাহলে চলে যান না, এখানে দাঁড়িয়ে আছেন কেন? স্টেশন থেকে বেরিয়ে দেখুন, একটা ভ্যান রিক্সা পেয়ে যাবেন নিশ্চয়ই। সেখানে গিয়ে বলুন আপনি কোথায় যাবেন, ওরা আপনাকে পৌঁছে দেবে। কিন্তু আপনি এভাবে টিকিট ঘরের মধ্যে বন্দী হয়ে আছেন কেন? আপনার এত ঠান্ডা লাগে? মশাই, ব্যাপারটা ঠান্ডার নয়, ব্যাপারটা অন্য কিছু। জায়গাটা বিশেষ ভালো না। কখন যে কে কার রূপ ধরে চলে আসে সেটা বলা যায় না। আপনি যান যান, এখান থেকে চলে যান। এই বলে স্টেশন মাস্টার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল রমেশের। এ যে অবাক কাণ্ড! যে স্টেশন মাস্টারের কাছ থেকে সাহায্য পাওয়ার কথা সেই আমাকে দূরছাই করে দিল। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, যাই একবার স্টেশন চত্বর থেকে বেরিয়ে দেখি। রমেশ হাঁটতে হাঁটতে স্টেশন চত্বর থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়ালো। তারপর সে দেখতে পেল একটা ভ্যান রিক্সা। ওই তো একটা রিক্সা দাঁড়িয়ে, যাই ওকে বরং গিয়ে অনুরোধটা করি। রমেশ রিক্সার কাছে এসে ডেকে বলল, এই যে ভাই শুনছেন, আমি একটু গ্রামের দিকে যাব, আপনি কি যাবেন আমার সাথে? ঝন্টু ভ্যানের উপর উঠে বসল
তারপর রমেশকে আপাদমস্তক দেখে বলল, না মশাই, এই রাতের বেলায় আমি কোথাও যাব না। আপনি পায়ে হেঁটে চলে যান যেখানে যাবেন। একটু দেখুন না যদি যাওয়ার ব্যবস্থা করা যায়। আসলে ট্রেনটা অনেকটা লেট করে ফেলায় আমার আসতে অনেকটা দেরি হয়ে গেল। আপনাকে তো আমি বললাম যে আমি যাব না। আপনি যেখানে যাবেন পায়ে হেঁটে চলে যান। রমেশ আর কথা বাড়ালো না, সেখান থেকে হেঁটে হেঁটে চলতে শুরু করলো। একটা টর্চ লাইট সাথে করে নিয়েছিল। সেই টর্চ লাইটটা জ্বালিয়ে হাঁটতে হাঁটতে রমেশ ভাবল, না, আজকে রাতে যে এরকম বিপদে পড়ে যাব সেটা আমি কল্পনা করতে পারিনি। যাক, কি আর করা যাবে, ভাগ্যে যেটা আছে সেটা তো হবে, আমি আর কি করতে পারবো। তবে শীতের রাতে এভাবে পায়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, তবে এখানে চোর ডাকাতের উপদ্রব লেগে আছে নাকি কে জানে। ওদের হাবভাব এমন দেখলাম, মনে হলো তারা কিছু কারণে ভয়ে আছে, কিন্তু কি কারণে সেটা তো বুঝতে পারলাম না। বেশ অনেকটা হেঁটে এসেছে, এমন সময় পেছন থেকে একজনকার গলা সে পেল। এই যে মশাই, শুনছেন? একটু দাঁড়ান, আমিও যাব আপনার সাথে। আমাকেও যেতে হবে আপনার সাথে। হঠাৎ এক অপরিচিত কণ্ঠস্বরে রমেশ দাঁড়িয়ে পড়ে পেছনে ফিরে দেখল, অন্ধকারের মধ্য থেকে চাদরে মোড়া একজন লোক তার দিকে এগিয়ে এলো। লোকটার মুখ ভালো করে দেখা যাচ্ছে না। রমেশ প্রশ্ন করল, আপনিও কি এই ট্রেনে এলেন? আগে হ্যাঁ মশাই, আমিও এই ট্রেনেই এলাম। স্টেশন চত্বরে রিকশাওয়ালাটা কি বদমাইশ দেখুন তো, এই রাতের বেলায় কিছুতেই যেতে চাইল না, তাই জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমারও মশাই একই কাণ্ড। তো চলুন দুজনে একসাথেই যাওয়া যাক। তারা দুজনেই একে অপরের সাথে চলতে শুরু করলো। হাঁটতে হাঁটতে রমেশ জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলুন তো, এখানকার স্টেশন মাস্টার, ভ্যানওয়ালা সবাই যেন দেখলাম খুব ভীত সন্ত্রস্ত হয়ে আছে। কিসের এত ভয় ওদের? ব্যাপার অনেক খারাপ। চোর ডাকাতের ভয় না মশাই, ওরা বলে নাকি এই রাস্তা দিয়ে যে অপরিচিত লোক যায় তাদেরকে কোনো এক পিশাচ তুলে নিয়ে গিয়ে মেরে ফেলে। অপরিচিত লোকটির কথায় রমেশ জোরে হেসে উঠে বলল, আপনি কি বলছেন মশাই? এই বিংশ শতাব্দীতে এসেও এখনো কেউ ভূত প্রেতের কথা বিশ্বাস করে? কেন, আপনার বিশ্বাস হয় না বুঝি? এসব গাঁজাখুরি জিনিসের বিশ্বাস করবার কোনো মানেই হয় না। ভূত প্রেতে বিশ্বাস করা মানে নিজের মনের মধ্যে অকারণে একটা ভয় তৈরি করা। সেটা আর কজন বোঝে বলুন? সবাই তো ভূত দেখে অজ্ঞান হয়ে যায়। তা আপনি কখনো নিজের চোখে ভূত দেখেছেন নাকি? সত্যি কথা বলতে না মশাই, আমি কোনোদিন নিজের চোখে ভূত দেখিনি, আর কোনোদিন ভূত দেখবার আশাও করি না। দুজনে গল্প করতে করতে বেশ অনেকটা পথ চলে এসেছে। এমন সময় যাত্রী হঠাৎ বলল, তা মশাই, আমার গন্তব্য তো চলে এলো, আপনি আর কতদূর যাবেন? আমি তো গ্রামের মধ্যে যাব, কিন্তু আপনি এই শুনশান জায়গায় থাকেন? হ্যাঁ, এখানেই আমার বাস। আপনি যাবেন নাকি আমার বাড়ি? তাহলে চলুন, আজকের রাতটা না হয় আমার বাড়িতে কাটিয়ে কালকে সকালে গ্রামে যাবেন। না না মশাই, আমি আর আপনার বাড়ি। বাকি কথাটা শেষ করতে পারল না রমেশ। তার আগেই তার কানে সাইকেল ঘণ্টার শব্দ ভেসে এলো। এরপরই অন্ধকারের মধ্য থেকে সেই ভ্যান রিক্সাওয়ালা তার ভ্যানটা নিয়ে রমেশের সামনে এসে দাঁড়ালো। আরে তুমি এখানে? আপনার জন্য চিন্তা হচ্ছিল একটু, তাই জন্য ভ্যান নিয়ে গিয়ে এলাম। ভাবলাম আপনাকে দিয়েই আসি। তা আপনি এত অবধি ভালোভাবে চলে এসেছেন দেখে আমার খুব আনন্দ হচ্ছে। কোনো কিছু ভয় পাননি তো? ভয় পাবো কেন, আমার সঙ্গে তো এই ভদ্রলোক। হ্যাঁ, কথাটা বলতে গিয়েই রমেশ আবার চুপ করে গেল। সে আশেপাশে তাকিয়ে দেখল সেই ভদ্রলোক তার পাশে আর নেই। আপনি কার কথা বলছেন? এই তো এতটা রাস্তা আমরা একসাথেই হেঁটে এলাম, বলল আমি গন্তব্যে পৌঁছে গেছি। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন জানেন? এটা হলো গ্রামের শ্মশান। তার মানে? মানে আপনাকে আর জানতে হবে না। আপনি ভ্যানে উঠে বসুন, আমি আপনাকে গন্তব্য অবধি পৌঁছে দিয়ে আসছি। শিবু জ্যাঠার বাড়িতে এসে দেখলাম তার বাড়ি একদম খালি। শুনলাম
সে নাকি অনেকদিন মারা গেছে। আমি পড়লাম একটু ফাঁপড়ে। তিনি যে কবে মারা গেছেন সেটা আমি একদমই জানি না। আমি ঠিক করলাম আজকে রাতটা তার বাড়িতে কাটিয়ে কালকে সকালে না হয় এখান থেকে বেরিয়ে পড়া যাবে। ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরে একটা খাট পরিপাটিভাবে সাজানো ছিল। রাতে খাওয়া দাওয়ার বিশেষ কিছু করলাম না, পথ পরিশ্রমে অনেকটাই ক্লান্ত ছিলাম, তাই জন্য আমি শুয়ে পড়লাম। রাত তখন কটা জানি না। হঠাৎ করে জানালা দিয়ে আসা ঠান্ডা শীতল বাতাস খেয়ে আমি ঘুম থেকে উঠে বসলাম। মনের মধ্যে কেমন একটা খচখচ করছে, এখনো অনেকটা রাত বাকি। হঠাৎ জানালার দিকে চোখ পড়তেই আমি দেখলাম চাদর মুড়ি দেওয়া সেই ভদ্রলোক জানালার বাইরে কুয়াশায় মিশে দাঁড়িয়ে আছে। আমি একটু অবাক হলাম, ভদ্রলোক এখানে কি করছেন? সেই উত্তর জানতেই আমি ঘর থেকে বেরিয়ে এলাম। তার কাছে হেঁটে পৌঁছে আমি জিজ্ঞাসা করলাম, আরে আপনি এত রাতে এখানে কি করছেন? ওই ভ্যানওয়ালা আমাকে যাবার সময় বলল যে আপনি নাকি থাকবার জায়গা পাননি, সেই কারণেই আপনাকে খুঁজতে এসেছিলাম। ভাবলাম আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। আসলে জ্যাঠার ঘরটা ঠিকঠাকই ছিল, তাই জন্যই আমি সেই ঘরে শুয়ে পড়েছিলাম। আপনার এখানে থাকতে কোনো অসুবিধে হচ্ছে না তো? আসলে সত্যি কথা বলতে ঘরটা অনেকদিন অপরিষ্কার হিসেবে পড়ে আছে তো, তাই জন্য একটু সাপখোপের ভয় লাগছে বই কি। তবে আপনি বরং আমার সাথে আমার বাড়িতে চলুন, ওখানে আপনার কোনো অসুবিধে হবে না, আমি কথা দিলাম। ঠিক আছে, আপনি যখন আমাকে এত রাতে খুঁজতে এসেছেন তখন আপনাকে না করব না, চলুন আপনার সাথেই যাওয়া যাক। বেশ, তবে আপনার ব্যাগটা নিয়ে চলে আসুন। কিছুক্ষণ পর আমার হাত ব্যাগটা বার করে নিয়ে এসে আমি সেই ভদ্রলোকের সাথে হাঁটতে শুরু করলাম। ভাবলাম এই রাতটা বোধ হয় হাঁটাহাঁটি করেই কেটে যাবে। ভদ্রলোক বললেন, আপনার সাথে যখন বন্ধুত্ব হয়ে গেল তখন ভাবলাম আপনাকে একা ছাড়া ঠিক হবে না। আপনি এই গ্রামে নতুন এসেছেন, তা শিবুদার সাথে আপনার কি দরকার ছিল? আসলে উনি আমার এক দূর সম্পর্কের আত্মীয়। আমি অনেকদিন বাদ আমার মায়ের পরামর্শে ওনার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু উনি যে কত হয়েছেন সেটা তো আমরা জানতে পারিনি, জানবার কোনো উপায় নেই যদিও। এটাই হয়, কখন যে কে মারা যায় সেটা বলা যায় না। আসলে সময়ের সাথে সাথে আত্মীয়রা এক সময় দূর দূরান্তে আলাদা আলাদা হয়ে যায়। সেটা আপনি যা বলেছেন। তা ভ্যানওয়ালা বলল আপনি যেখানটায় থাকেন সেটা নাকি শ্মশান, আপনার শ্মশানের কাছাকাছি থাকতে ভয় করে না? ভয়? কিসের ভয় করবে? শ্মশানের কাছাকাছি তো অনেক রকমই জিনিস থাকতে পারে, বিশেষ করে ভূতের ভয়। এইটা আপনি বললেন যে আপনি ভূতে ভয় পান না। আপনার মতো আমিও, জানেন তো, একদমই ভূতের ভয় পাই না। আসলে শ্মশানের কাছাকাছি থাকলে অনেক শান্তি, কেউ আপনাকে জ্বালাতন করতে যাবে না। না, তবু এই গ্রামের শ্মশান তো একটু ভয়ানক লাগে। কথা বলতে বলতে আমরা চলে এলাম আগের সেই জায়গায়। ভদ্রলোক আমাকে নিয়ে উঠলেন তার ছোট্ট কুটিরে। ঘরটা বরাবরের মতো অন্ধকার। আমি বললাম, এখানে যে খুব অন্ধকার, দয়া করে আলোটা জ্বালান। এখানে থাকবার একটা বিশেষত্ব কি বলুন তো? এখানে রাত্রেবেলায় থাকতে গেলে আলো জ্বালাতে নেই, এতে অনেকের খুব রাগ হয়। তাই নাকি? আপনি আর কিছু ভাববেন না, আপনি এখন এখানে বিশ্রাম নিন। রমেশ আর কিছু না ভেবে সেখানে মাটিতে পাতা মাদুরের উপর শুয়ে পড়ল। কিছুক্ষণ পরই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ তীব্র যাতনায় রমেশের ঘুমটা ভেঙে গেল। রমেশ অনুভব করল তার গলার উপর ভীষণ চাপ পড়ছে। রমেশে চোখ খুলে দেখল তার বুকের উপর বসে এক ভয়ানক মূর্তি। মূর্তিটার লাল চোখ দুটো হিংস্রভাবে তার দিকে তাকিয়ে আছে। তীক্ষ্ণ নখযুক্ত হাত দুটো নিয়ে রমেশের গলা প্রচণ্ড জোরে টিপে ধরে আছে। আমার লাগছে, আমাকে দয়া করে ছেড়ে দে।
তোকে ছেড়ে দেব বলে তো এখানে আনিনি। আজকে তোকে শেষ করে আমি আমার দলে নিয়ে নেব। আজকের পর থেকে আমাকে রাতে আর একা ঘুরে বেড়াতে হবে না। রমেশ বুঝতে পারল সেই ভ্যান রিক্সাওয়ালার কথা না শুনে সে কত বড় ভুল করেছে। সে বেশ তার জ্যাঠার বাড়িতে গিয়ে উঠেছিল, কিন্তু হঠাৎ করে রাত্রিবেলায় এই অপরিচিত লোকের সাথে এখানে আসা ঠিক হয়নি। রমেশ কোনো মতে সেই পিশাচের হাত ছাড়িয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে সে পেছু ফিরে দেখল সেই পিশাচ তার পেছু পেছু দৌড়ে আসছে। রমেশ এক বিন্দু দাঁড়ালো না। সে জানে যে দাঁড়ালেই তার মৃত্যু নেমে আসবে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সে শুধু দৌড়িয়ে চলেছে। হঠাৎ এক সময় স্টেশন চত্বরে আলোটা দেখতে পেল। হঠাৎ প্রচণ্ড দৌড়াতে সেখানে গিয়ে এক সময় সে অজ্ঞান হয়ে পড়ে গেল। রমেশের জ্ঞান ফিরে আসতে রমেশ দেখল তার মুখের সামনে ঝুঁকে রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে। আমি কোথায়? নিশ্চয়ই আপনি সেই ভূতের খপ্পরে পড়েছিলেন। আপনাকে কতবার বারণ করলুম যে একা একা ওদিকে ঘুরবেন না। আমি কি করব? আমাকে তো রাত্রিবেলায় ঘর থেকে ডেকে নিয়ে গেল। বাপরে বাপ, আপনি খুব বাঁচা বেঁচে গেছেন। আমরা তো ওই কারণেই রাত্রিবেলায় কোথাও যেতে চাই না। তুমিও কি ওই ভূতের খপ্পরে পড়েছিলে? তাহলে বলি শুনুন। সেবারও এরকম কুয়াশার রাত ছিল। হঠাৎ করে কোথা থেকে সেই যাত্রী এসে পৌঁছালো আমার কাছে। আমিও ভাবলাম রাত্রিবেলায় দুটো উপরি পাওনা হবে, তার জন্য আমি তাকে নিয়ে যাবার জন্য প্রস্তুত হলাম। বেশ অনেকটা পথ গল্প স্বল্প করে আসবার পর হঠাৎ করে ওই শ্মশানের কাছে এসে বলল সে তার গন্তব্যে পৌঁছে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কিভাবে? তখন দেখলাম সে হা হা করে অট্টহাসি করে উঠল। আমি যেই পিছু ফিরে তাকালাম, অমনি তার ভয়ঙ্কর রূপ দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ওই ভূত লাফিয়ে আমার বুকের উপর বসলো, তারপর দু হাতে আমার গলা টিপে ধরবার চেষ্টা করলো। আমি কোনো মতে উঠে ভ্যান রিক্সাটা নিয়ে আসতে যাচ্ছি, এমন সময় আমার ঘাড়ে চেপে বসে আমার পিঠে এসে এক ভীষণ কামড় দিল। আমি ভয়ানক চিৎকার করে সেখান থেকে যা হোক করে পালিয়ে আসবার চেষ্টা করলাম, কিন্তু আমার ভ্যান রিক্সাটাকে কিছুতেই সেখানে ফেলে আসতে মন চাইছিল না। তাই আমার যত কষ্টই হোক আমার ভ্যান রিক্সাকে আমি ছাড়লাম না। আমার পিঠের ক্ষত থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু তবুও আমি হাল ছাড়লাম না। মনে মনে মহাকালীর নাম করতে করতে আমি ভ্যান রিক্সা টানতে শুরু করলাম। এক সময় দেখলাম সেই ভূত চাইলেও আমাকে আক্রমণ করতে পারছে না, বারবার আমাকে আক্রমণ করবার চেষ্টা করছে, কিন্তু যেহেতু আমি মহাকালীর নাম জপ করছি সেহেতু আমার কাছাকাছি ঘেঁষতে পারছি না। তারপর কি হলো? তারপর আর কি হবে, আপনার মতো আমিও এখানে এসে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। ওই স্টেশন মাস্টার আমাকে উদ্ধার করে চিকিৎসা করান। তারপর দেখেন না, উনি রাত হলেই দরজা জানালা বন্ধ করে বসে থাকেন। তুমি তাহলে রাতের বেলায় একা কি এখানে শুয়ে থাকো? তো তোমার ভয় করে না? ভয় করবে কেন? আমি যে ভয়ের অনেক ঊর্ধ্বে চলে গেছি। হঠাৎ রমেশ যে চোখের সামনে এমন দৃশ্য আবার দেখতে পাবে সেটা বুঝে উঠতে পারেনি। ঝন্টু ভয়ানক অট্টহাসি করে বলল, যে এই রাতে এই রাস্তা দিয়ে একা বেরোয় আর সে বেঁচে ফিরতে পারে না, তুইও পারবি না। এই বলে ঝন্টুর ভূত রমেশের গলা টিপে ধরল। রমেশ এত ক্লান্ত হয়ে পড়েছিল যে সে সেখান থেকে আর পালাতে পারল না। দেখতে দেখতে তার নিঃশ্বাস শেষ হয়ে এলো। কিছুক্ষণ পর রমেশের নিথর দেহ স্টেশন চত্বরে পড়ে রইল। কুয়াশা রাতের আরও এক যাত্রী তার প্রাণ ত্যাগ করল।